এই যে ছেলেটিকে দেখছেন তার নাম হচ্ছে ইউসি। ইউসি একটি ফ্যাক্টরির খুবই সামান্য একজন কর্মচারী ছিল, কিন্তু হঠাৎ করেই তার পুরো জীবনটাই বদলে যায়। সে টাকা উপার্জনের এমন একটি সহজ রাস্তা পেয়ে যায় যে তাকে আর তার লাইফে পেছনে ঘুরে তাকাতেই হয় না। হঠাৎ করেই একদিন সে একটি ওয়েবসাইটের মধ্যে এমন একটি কারসাজি করে ফেলে যে মুহূর্তের মধ্যেই তার অ্যাকাউন্টে চলে আসে কোটি কোটি টাকা। কিন্তু এই সাধারণ একজন কর্মচারী আসলে কি এমন করেছিল, আর তার সঙ্গে শেষ পরিণতি বা কি হয়েছিল, সেটাই আমরা দেখব 2025 সালে রিলিজ হওয়া মুভি ক্লাউডের গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক সাধারণ এক কর্মচারীর কোটিপতি হয়ে ওঠার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় জাপানের টোকিও শহরে, যেখানে আমরা ইয়োসি নামক একটি ছেলেকে দেখতে পাই। ইয়োসি মূলত একটি ওয়ার্কশপে কাজ করে, যেখানে প্রায় সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস বিক্রি করা হয়। তবে এই ওয়ার্কশপের মালিক ছিল 70 বছর বয়সী একজন বৃদ্ধ লোক, যার নাম ছিল মিস্টার ইয়ামা। তো মিস্টার ইয়ামা এখানে ইয়োসিকে বলে যে তার ওয়ার্কশপে প্রায় 30টির মতো ইলেকট্রনিক ডিভাইস রয়েছে, যেগুলো অনেকদিন ধরেই তার শপে পড়ে আছে, কিন্তু সেগুলো সে কোনোভাবে বিক্রি করতে পারছে না। আর সে বুঝতে পারছে না যে এই ডিভাইসগুলো সে কি করবে। ইয়োসি তখন মিস্টার ইয়ামাকে বলে, আপনি চাইলে ডিভাইসগুলো আমার কাছে সেল করতে পারেন, কারণ এমনিতেই তো অনেকদিন ধরে এগুলো ওয়ার্কশপে পড়ে আছে। মিস্টার ইয়ামা তখন তার কাছে জানতে চায় যে সে এগুলো দিয়ে কি করবে। ইয়োসি তখন বলে যে এগুলো দিয়ে সে কিছু একটা করার চেষ্টা করবে। এরপর মিস্টার ইয়ামা ইয়োসির কাছেই তার সমস্ত ডিভাইসগুলো সেল করে দেয়। আর যেহেতু এগুলো অনেকদিন ধরেই পড়েছিল, তাই ইয়োসি এগুলোকে অনেক কম মূল্যে কিনতে পারে। আসলে মিস্টার ইয়ামা যেহেতু অন্য জেনারেশনের মানুষ, তাই তার অনলাইন সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আর ইয়োসির প্ল্যান ছিল যে সেই ডিভাইসগুলোকে অনলাইনে সেল করবে, কারণ সে আসলে একজন রিসেলার ছিল। সে বিভিন্ন পুরাতন জিনিসপত্র কিনে সেগুলো তার অনলাইন ওয়েবসাইটে প্রায় ডবল দামে বিক্রি করে দেয়। তো ইয়োসি তখন সেই সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে তার বাড়িতে চলে আসে। সে মূলত একটি বস্তি এলাকার ছোট্ট একটি রুমে থাকতো, যেখানকার ভাড়া ছিল অনেক কম। আর এখানে সে একাই থাকতো। বাড়িতে তার তেমন কোনো কিছু না থাকলেও একটি কম্পিউটার রয়েছে, যেটার মাধ্যমে সে কিছুদিন আগে রিসেলিং শুরু করেছে। আর রিসেলিং করতে প্রোডাক্টের ছবি তোলার জন্য সে একটি সুন্দর সেটআপও তৈরি করেছে। প্রোডাক্টের ছবি তোলার জন্য তার অনেক ভালো একটি ক্যামেরাও ছিল। তো সে বাড়িতে পৌঁছানোর পর আজকে যে প্রোডাক্টগুলো কিনে এনেছে, সেই প্রত্যেকটি প্রোডাক্টের খুব সুন্দরভাবে একটি করে ছবি তুলছিল। এরপর সে এক এক করে প্রোডাক্টের প্রাইস বসিয়ে সেগুলোকে ওয়েবসাইটে ছেড়ে দিচ্ছিল, এবং প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস ছিল তার কেনা প্রাইস থেকে প্রায় 100 গুণ বেশি। আর এখানকার প্রত্যেকটি প্রোডাক্টই ছিল অনেক হাই প্রোডাক্ট, যেগুলো অনলাইনে এখন অনেক বেশি পপুলার। ইয়োসি আসলে বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করে এভাবেই নানা ধরনের পপুলার প্রোডাক্ট তার স্টকে নিয়ে আসে। আর আজকে সে যে প্রোডাক্টের সেল পোস্ট দিয়েছে, সেটা ছিল মূলত একটি থেরাপি প্রোডাক্ট। আর এই প্রোডাক্টটি অনলাইনে পোস্ট করার মাত্র 1 ঘন্টার মধ্যে টিকটকে এই প্রোডাক্টটি একদম ভাইরাল হয়ে যায়, এবং মুহূর্তের মধ্যেই তার নিয়ে আসা প্রত্যেকটি প্রোডাক্টই সোল্ড আউট হয়ে যায়। ইয়োসি তো এতে একদম চমকে গিয়েছিল। সে তো ভাবতেই পারেনি যে এই প্রোডাক্ট এত তাড়াতাড়ি সেল হয়ে যাবে। এরপর আমরা জানতে পারি যে ইয়োসি মূলত সেই ওয়ার্কশপে পার্ট টাইম জব করত, যাতে করে সেই ওয়ার্কশপের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া পেতে পারে এবং তার অনলাইন বিজনেস আস্তে আস্তে বড় করতে পারে। আর তার ফুল টাইম জব ছিল একটি ফ্যাক্টরিতে। সেখানে সে অনেক বছর ধরে ধৈর্যের সঙ্গে কাজ করছে। আর তার ভদ্রতা এবং কাজের প্রতি অনেক মনোযোগের কারণে ফ্যাক্টরির সবাই তাকে পছন্দ করত। এমনকি ফ্যাক্টরির বস তাকিমোতো তাকে অনেক পছন্দ করত। তো একদিন ইয়োসি যখন ফ্যাক্টরিতে কাজ করছিল, তখন তার বস তাকিমোতো তাকে অফিস রুমে ডাকে। আর সে তাকিমোতোকে জানায় যে সে আগামী মাস থেকে ইয়োসিকে ফ্যাক্টরির ম্যানেজার বানাতে চাচ্ছে, কারণ ইয়োসির ভদ্রতা এবং কাজের দক্ষতা তাকে মুগ্ধ করেছে। কিন্তু ইয়োসির আসলে এই ফ্যাক্টরিতে খুব বেশি দিন কাজ করার ইচ্ছে ছিল না। সে তো তার ফিউচার নিয়ে অন্য প্ল্যান করছিল। তাই সে তাকিমোতোর অফারটিকে রিজেক্ট করে দেয় এবং বলে যে এই ফ্যাক্টরিতে তার চাইতেও অনেক যোগ্য মানুষেরা রয়েছে, সে যেন এই অফারটি তাদেরকে দেয়। ইয়োসির কথা শুনে তাকিমোতো তাকে আর জোর করে না, বরং সে তাকে এই বিষয়টি নিয়ে আরেকবার ভাবতে বলে। এবার ফ্যাক্টরিতে কাজ শেষ করে বাড়িতে ফেরার সময় ইয়োসি একটি এটিএম বুথে যায় তার অ্যাকাউন্ট চেক করার জন্য, যে তার অ্যাকাউন্টে ঠিকমতো টাকা আসছে কিনা। তো অ্যাকাউন্ট চেক করে সে জানতে পারে যে তার অ্যাকাউন্টে 6 মিলিয়ন ইয়েন আছে, যেটা কিনা ছিল অনেক টাকা, প্রায় 50 লক্ষ টাকার কাছাকাছি। আর এই সমস্ত টাকাগুলো সে পেয়েছে অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে। আর এই টাকার অ্যামাউন্ট দেখে ইয়োসি অনেক খুশি হয়ে যায়। এরপর সে তার বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে তার জন্য একটি মেয়ে অপেক্ষা করছিল। এই মেয়েটির নাম হচ্ছে আকিকো, আর আকিকো হচ্ছে তার গার্লফ্রেন্ড। ইয়োসি তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। আর সে তাকে বলে, তুমি জানো অনলাইনে এতদিন প্রোডাক্ট সেল করে আমি কত টাকা উপার্জন করেছি? আমি এত পরিমাণ টাকা উপার্জন করেছি যেটা দিয়ে তুমি যা ইচ্ছে তাই কিনতে পারবে। তোমার পছন্দের যে কোনো কসমেটিক্স, দামি দামি ড্রেস, অথবা যে কোনো এক্সপেন্সিভ জিনিস। তো এই টাকাগুলো পেয়ে ইয়োসি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল। এরপর সে এখানে আকিকোকে বলে, আমরা এখন চাইলে দুজন একসঙ্গে থাকতে পারবো। আশা করি তোমার কষ্ট হবে না। তুমি কালই আমার বাড়িতে উঠে পড়ো। কিন্তু আকিকো তখন তাকে বলে, বাড়ি? তুমি এটাকে বাড়ি বলছো? এখানে তো তোমার একাই থাকতে অনেক সমস্যা হয়, তারপর তুমি আমাকে এখানে আসতে বলছো? এসব বলে আকিকো তার অফার রিফিউজ করে দেয়। এবার পরের দিন কাজের ফাঁকে ইয়োসি যখন একটু ব্রেক পায়, তখন সে তার স্কুলের একজন পুরাতন বন্ধুর সাথে দেখা করতে আসে, যার নাম হচ্ছে মিকি। মিকি প্রায় অনেকদিন যাবত একটি অনলাইন শপ খুলতে চাইছিল, যেখানকার সমস্ত প্রোডাক্ট তারা অনলাইনের মাধ্যমেই সেল করবে, আর সে একজন রিসেলার হবে। কিন্তু সে এখানে জানতে পারে যে তার আগে ইয়োসি অলরেডি এই বিজনেস স্টার্ট করে দিয়েছে, এবং এতদিনে এই প্ল্যাটফর্মে তার দক্ষতা অনেক বেশি বেড়েছে। তাই মিকির মাথায় একটি আইডিয়া আসে। মিকি তখন তাকে বলে, তোমার কাছে তো টাকা পয়সা অনেক কম আছে, তাই নিশ্চয়ই তোমার বিজনেসটি এখনো অনেক ছোট। আচ্ছা, কেমন হয় বলো তো যদি আমরা দুজন মিলে একসঙ্গে বিজনেসটিকে আরো অনেক বড় করে তুলতে পারি? তুমি কি আমার বিজনেস পার্টনার হবে? আর এভাবে যত পরিমাণ সেল করতে পারবে, সেই সেলের প্রফিটগুলো 2 ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ তোমার 50% এবং আমার 50%। কিন্তু ইয়োসি সঙ্গে সঙ্গে তার এই অফার রিজেক্ট করে দেয়, কারণ সে নিজে একটি বড় বিজনেস দাঁড় করাতে চাইছিল।
সে চাইছিল না যে তার বিজনেসে কোনো অংশীদার থাকুক, কারণ সে বিশ্বাস করে যে বিজনেস একাই করা ভালো, এতে কোনো অংশীদার থাকলে শত্রু বাড়ে। তো ইয়োসি তখন সেদিন তার কাজ শেষ করে আবারও বাড়িতে ফিরছিল, কিন্তু যখন সে একটি রেসিডেন্সিয়াল এরিয়াতে পৌঁছয় তখন একটি তারের সঙ্গে তার গাড়ি চাকা আটকে যায় এবং ইয়োসি সেখানে তার গাড়ি নিয়ে পড়ে যায়। কেউ আসলে রাস্তার মাঝখানে ইচ্ছে করে একটি তার লাগিয়ে রেখেছিল। আর ইয়োসি যখন তারটি দেখতে পায় তখন সে বুঝতে পারে যে কেউ একজন তার সঙ্গে শত্রুতা করে এমন কাজ করেছে, কারণ এই সময় শুধুমাত্র সেই তার বাড়িতে ফেরে। কিন্তু তার সঙ্গে এমনটা কে করতে পারে, ইয়োসি সেটাই ভেবে পাচ্ছিল না, কারণ তার তেমন কোনো শত্রুই ছিল না। এবার পরের দিন ইয়োসি তার ফ্যাক্টরিতে এসে তার বস তাকিমোতোর কাছে আসে, আর সে আজকে রিজাইন জমা দেয়। এতে তো তাকিমোতো একদম অবাক হয়ে যায়, কারণ সে ভাবতেই পারেনি যে ইয়োসি এত তাড়াতাড়ি চাকরি ছেড়ে দেবে। তাকিমোতো তখন তার চাকরি ছাড়ার কারণ জানতে চায়। ইয়োসি তখন তাকে জানায় যে সে অনেক বছর ধরে অন্যের আন্ডারে কাজ করেছে, কিন্তু সে এখন নিজের একটি বিজনেস খুলতে চায়। সে সবকিছু নিজের মতো করে করতে চায়, সে আর অন্যের দয়া নিয়ে জীবন কাটাতে চায় না। কিন্তু তাকিমোতো তাকে এমনটা করতে নিষেধ করছিল। সে তাকে বারবার তার ফ্যাক্টরিতে কাজ করতে বলছিল, কারণ ইয়োসি তার একজন ভালো এমপ্লয়ি ছিল। তবে ইয়োসি তার কোনো কথাই শোনে না। এরপর ইয়োসি সোজা তার গার্লফ্রেন্ড আকিকোর কাছে চলে যায়। আকিকো একটি হোটেলে ওয়েট্রেসের কাজ করত, যেটা ইয়োসির একদমই পছন্দ ছিল না। তাই ইয়োসি তখন তাকে বলে যে সে তার চাকরি ছেড়ে চলে এসেছে, আর সে চায় না যে আকিকো আর অন্যের আন্ডারে কাজ করুক। তাই সে আকিকোকে আজকেই চাকরি ছেড়ে দিতে বলে, কারণ সে এবং আকিকো দুজন মিলে কাজ করবে, তারা নিজেদের বিজনেস দাঁড় করাবে। ইয়োসির এখন অনেক বড় একটা স্বপ্ন আছে, সেটা হলো সে অনেক বড় একটি বাড়ি কিনতে চায়, যেটা এই অ্যাপার্টমেন্টের চাইতে অনেক বড় হবে। আর সেখানে সে আকিকোকে নিয়ে অনেক সুন্দর একটি সংসার গড়ে তুলবে। আকিকো তার সঙ্গে ছোট বাড়িতে থাকতে চায় না, তার স্বপ্ন অনেক বড় একটি ঘর। তাই এটা এখন ইয়োসিরও স্বপ্ন, কারণ সে ইয়োসিকে অনেক ভালোবাসে। তো সেদিন রাতের বেলা আকিকো তার রুমে এসে তার সমস্ত জিনিসপত্র প্যাক করতে শুরু করে। আকিকো এতদিন আসলে একটি বোর্ডিংয়ে থাকতো, আর সে এখন ইয়োসির সঙ্গে থাকারই প্ল্যান করেছে। অন্যদিকে ইয়োসিও তার বাড়িতে এসে তার সমস্ত জিনিসপত্র প্যাক করছিল, কারণ সে আপাতত একটি নতুন বাসা নিয়েছে, যেখানে সে তার ভালোবাসার মানুষের সাথে থাকতে পারবে। আর এমন সময় ইয়োসির সঙ্গে দেখা করতে তার বস তাকিমোতো আসে, কারণ সে তার সঙ্গে আরো একটু ক্লিয়ার ভাবে কথা বলতে চাইছিল। তবে ইয়োসি বুঝতে দিতে চাইছিল না যে সে বাড়িতে আছে। তাই তাকিমোতো অনেকবার কলিং বেল বাজানোর পরেও সে ভেতর থেকে কোনো রেসপন্স করছিল না। তাই তাকিমোতো বুঝতে পারে না যে ভেতরে ইয়োসি আছে। এবার পরের দিন সকালে দেখা যায় যে ইয়োসি এবং আকিকো সেই বাড়িতে চলে আসে, যেটা ইয়োসি তাদের থাকার জন্য সিলেক্ট করেছিল। আর এই বাড়িটি ছিল তার সেই ছোট্ট অ্যাপার্টমেন্ট থেকে অনেক বড়। তবে এই বাড়িটি শহর থেকে অনেক দূরে অবস্থিত ছিল। একটি মাউন্টেনের পেছনে নির্জন একটি এলাকাতে বাড়িটি তৈরি করা হয়েছে। আর এই জায়গাটি আকিকোর ভীষণ পছন্দ হয়েছিল। এখান থেকেই তারা দুজন মিলে তাদের রিসেলিং এর বিজনেস শুরু করবে। আর তারা তাদের শহর থেকে দূরে এই কারণেই এসেছে যাতে করে তাদের বিজনেস কারো নজরে না পড়ে, কারণ এতে করে তাদের মানুষের সাথে শত্রুতা হতে পারে। এরপর ইয়োসি যতগুলো প্রোডাক্ট স্টক করে রেখেছিল সেই সমস্ত প্রোডাক্টগুলো এনে তার নতুন বাড়িতে সাজাতে শুরু করে। এমনকি সে তার বিজনেস সুন্দরভাবে পরিচালনা করার জন্য সেখানে ছোট্ট একটি অফিস রুমও তৈরি করে ফেলে। আর যেহেতু সে তার বিজনেস অনেক বড় করতে চাইছিল, তাই তার পক্ষে সবকিছু একা একা সামলানো কঠিন ছিল। এজন্য সে তার টিমে একজন ছেলেকে নিয়ে নেয়, যে কিনা তার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করবে। আর তার নাম ছিল সানো। তো ইয়োসি এখানে সানোকে একটি প্রোডাক্ট দেখায়, যেটা ছিল অনেক বড় একটি ব্র্যান্ডের ব্যাগ। ইয়োসি জানায় যে তারা এখন অনলাইনে এই প্রোডাক্টটি সেল করবে। সানো তখন তাকে বলে এটা তো অনেক দামি ব্র্যান্ডের প্রোডাক্ট। ইয়োসি তখন জানায় যে সানো যেটা ভাবছে তেমনটা নয়, যদিও এটা দেখতে ঠিক সেই কোম্পানির প্রোডাক্টের মতোই, কিন্তু এটা হচ্ছে সেই ব্র্যান্ডের ব্যাগের কপি, যেটা দেখে কারোই বোঝার উপায় নেই যে এটা কপি প্রোডাক্ট। আর এই প্রোডাক্ট দিয়েই তারা তাদের বিজনেস স্টার্ট করবে। তো ইয়োসি তখন তার কম্পিউটারের সামনে বসে অনলাইনে তার এই প্রোডাক্টের প্রাইস বসাতে শুরু করে, যেটা রিয়েল প্রাইস থেকে প্রায় অনেক বেশি ছিল। তো প্রোডাক্টটি অনলাইনে পোস্ট দেওয়ার পর ইয়োসি অনেক বেশি এক্সাইটেড ছিল। সে ভাবছিল যে আগের বারের মতো এবারও তার সব প্রোডাক্ট সেল হয়ে যাবে। তাই সে সেদিন মাঝরাতে ঘুম থেকে উঠে চেক করতে যায় যে তার নতুন প্রোডাক্টের কোনো অর্ডার এসেছে কিনা। তো সে যখন কম্পিউটারে এই সমস্ত বিষয়গুলো চেক করছিল, ঠিক তখনই সে আকিকোর চিৎকারের আওয়াজ শুনতে পায় যে কেউ একজন তাদের জানালার মধ্যে কিছু একটা ছুঁড়ে মেরেছে, ফলে জানালার গ্লাস ভেঙে গিয়েছে। ইয়োসি দেখতে পায় যে এটা একটা গাড়ির ইঞ্জিনের কোনো পার্ট, যেটা জানালার গ্লাসে ছুঁড়ে মারা হয়েছে। ইয়োসি এতে বুঝতে পারে যে এই কাজটি সেই ব্যক্তি করেছে, যে কিনা কিছুদিন আগে তার রাস্তার মাঝখানে একটি তার সেট করে রেখেছিল। তবে ইয়োসি বুঝতে পারছিল না যে এই কাজটি আসলে কে করছে আর তার উদ্দেশ্যই বা কি। ইয়োসি তখন দৌড়ে বাহিরে সেই লোকটিকে ধরতে যায়, কিন্তু যতক্ষণে সে বাহিরে আসে ততক্ষণে সেই ব্যক্তি সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এই ঘটনার পর ইয়োসি অনেক দুশ্চিন্তায় পড়ে যায় যে তার সঙ্গে এমনটা কে করছে। তাই সে পরের দিন সকালবেলায় সেখানকার পুলিশ স্টেশনে চলে যায়। আর সে সেখানকার পুলিশ অফিসারকে গতকাল রাতে সমস্ত ঘটনা খুলে বলে। তবে অফিসার যেন তার কথায় কোনো কানই দিচ্ছিল না, বরং সে তাকে বলে যে হয়তো কেউ দুষ্টুমি করে তাদের গ্লাস ভেঙে দিয়েছে, এতে এত দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। এসব বলে অফিসার উল্টো ইয়োসিকে জেরা করতে শুরু করে। সে ইয়োসিকে বলে আমি শুনেছি তুমি ফেক প্রোডাক্টের বিজনেস করছো, এটা কি সত্যি? ইয়োসি কথা শুনে অনেক নার্ভাস হয়ে যায়। সে বলে কই না তো স্যার, আমি এমনটা কেন করতে যাব? তবে অফিসার তখন তাকে বলে আরে তুমি আমার কাছে সব শেয়ার করতে পারো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। তুমি কি এটা চাও না যে আমি কাউকে কিছু না জানাই? যদি তুমি সত্যিই এটা চাও তাহলে তোমার বিজনেস থেকে আমাকে কিছু প্রফিট দাও, তা না হলে দুদিনের মধ্যে আমি পুরো পুলিশ টিম নিয়ে তোমার বাড়িতে যাব এবং তোমার পুরো বাড়ি তল্লাশি করব, তবেই তোমার বিজনেস করার ক্ষমতা শেষ হয়ে যাবে। ইয়োসি তখন দ্রুত তার বাড়িতে চলে আসে। আর সে একদম দেরি না করে তার সমস্ত প্রোডাক্টগুলো সরাতে শুরু করে, কারণ সে তার বিজনেসের প্রফিটের সঙ্গে কাউকেই জড়াতে চাইছিল না। ইয়োসির একটি স্টোরেজ লোকেশন ছিল, সে তার প্রত্যেকটি প্রোডাক্ট সেখানেই নিয়ে আসে।
আর এই লোকেশনটি মূলত ছিল শহরের দিকে। এরপর ইউসি যখন একটি ট্যাক্সিতে উঠছিল, ঠিক তখনই তার সঙ্গে তার সেই পুরনো বন্ধু মিকির দেখা হয়ে যায়। মিকি তখন এখানে ইউসির সেই স্টোরেজটি দেখতে পায়, যেখানে সে প্রচুর পরিমাণে মালামাল স্টক করে রেখেছে। মিকি এতে বুঝতে পারে যে ইউসি অলরেডি অনেক বড় বিজনেস স্টার্ট করে দিয়েছে, যেটা দেখে সে কিছুটা কষ্ট পায়, কারণ সেই ইউসির অনেক পুরনো বন্ধু আর তারও অনলাইনে বিজনেস করার অনেক ইচ্ছে ছিল। ইউসি চাইলেই তাকে সাহায্য করতে পারত, কিন্তু সেটা না করে ইউসি তার কাছ থেকে দূরে সরে গিয়েছে। তবে ইউসি তখন কোনো মতে তাকে বুঝ দিয়ে সেখান থেকে চলে যায় যে সে অনেক বিপদে ছিল। সে হুট করেই তার সমস্ত টাকা ইনভেস্ট করে এই বিজনেসটি স্টার্ট করেছে, তবে এখনো তার তেমন কোনো সেল নেই। তো বলে ইউসি যখন তার বাড়িতে ফিরে আসে, তখন সে একদম অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় যে সানো সেই ছেলেটিকে ধরে ফেলেছে, যে কিনা গতকাল রাতে তাদের গ্লাস ভেঙে দিয়েছিল। ইউসি এতে সানোর উপর অনেক খুশি হয়ে যায়, আর সানো ইউসির প্রতি অনেক কৃতজ্ঞ ছিল, কারণ ইউসি সানোকে এমন একটি সময়ে কাজ দিয়েছিল যখন সানোর কাজের অনেক প্রয়োজন ছিল। সে কোথাও কোনো কাজ পাচ্ছিল না, সে সময় সানোই তাকে টাকা দিয়ে সাহায্য করেছিল। এরপর এখানে জানা যায় যে লোকটি গতকাল রাতে গ্লাস ভেঙেছিল, সেই লোকটি আসলে এখানকারই একজন স্থানীয়। সে মূলত শহরের কেউ আসলে তাদেরকে এভাবেই জ্বালাতন করে। তাই ইউসি তখন লোকটিকে সাবধান করে দিয়ে এবারের মতো ছেড়ে দেয়, আর ইউসিও এবার খুব সাবধানতার সাথে তার কাজ শুরু করে। সে এমনভাবে তার বাড়ির সবকিছু গুছিয়ে ফেলে যে পুলিশ চেক করতে আসলেও কোনো কিছুই বুঝতে পারবে না। এবার কিছুদিন পর ইউসি একটি প্রোডাক্টের ব্যাপারে জানতে পারে, যেটা বর্তমান মার্কেটে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে এবং গণহারে কাস্টমাররা সেটা কেনার জন্য ভিড় করছে। আর সেই প্রোডাক্টটি ছিল একটি শোপিস। তো ইউসি তখন আর দেরি না করে সেখানকার একটি পপুলার শপে চলে যায়, যেখানে অনেক মানুষ সেই প্রোডাক্টটি কিনতে আসছে। সে সেখানে একজন নর্মাল কাস্টমার হিসেবেই যায়, আর সে সেই দোকানে যতগুলো শোপিস এভেলেবেল রয়েছে সবগুলো কিনতে চায়, কারণ এই শোপিসগুলো মাত্র ভাইরাল হতে শুরু করেছে। আর কিছুদিন যাওয়ার পর এটা যখন একদম রেয়ার হয়ে যাবে, অর্থাৎ এটা সমস্ত জায়গাতে যখন এভেলেবেল থাকবে না, তখনই কি এগুলোকে ডবল প্রাইসে বিক্রি করতে পারবে। তাই ইউসি সমস্ত প্রোডাক্ট কিনে স্টক করে ফেলে। অন্যদিকে সানো ইউসির ওয়েবসাইটটি দেখছিল, যদিও তার কম্পিউটার চেক করা সানোর নিষেধ ছিল, কিন্তু সানো আসলে অনলাইনের ব্যাপারগুলো দেখার জন্য একটু আগ্রহী ছিল। তাই সে ইউসির লাস্ট পোস্টটি দেখছিল, যেখানে সে তার ডুপ্লিকেট ব্যাগের সেল পোস্ট দিয়েছিল। আর সানো এখানে সেই পোস্টের নিচের কমেন্টগুলো চেক করছিল। সেখানে যারা যারা এই ব্যাগটি নিয়েছে তারা সবাই এখানে ইউসির বিরুদ্ধে ব্যাড কমেন্ট করছিল, কারণ ইউসি তাদেরকে নকল ব্যাগ দিয়েছে। তাই সবাই তাকে চিটার ফ্রড লিখে কমেন্ট করেছে। এমনকি অনেকে তো সেখানে অরিজিনাল ব্যাগের লিঙ্কও দিয়েছে। সেই সাথে অনেকে ইউসির বিরুদ্ধে একটি গ্রুপও খুলেছে, যেখানে তারা ইউসির করা সমস্ত ফ্রডগুলোর ব্যাপারে লিখছিল। সানো এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তো এরপর সানো আকিকোর সঙ্গে দেখা করতে চলে আসে। তবে সে দেখতে পায় যে আকিকো আসলে তার সমস্ত জিনিসপত্র প্যাক করছিল, কারণ সে ইউসিকে ছেড়ে চলে যেতে চাইছে। সানো তখন তার কাছে তার চলে যাওয়ার কারণ জানতে চায়। তখন আকিকো তাকে বলে, আমি এখানে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছি। এখানে কোনো শপিং মল নেই, কোনো পার্লার নেই, এমনকি কোনো ক্লাবও নেই যেখানে আমি একটু এনজয় করতে পারবো। ইউসিকে ভালোবেসে আমি আমার জীবন নষ্ট করে দিয়েছি। ও একটা বোরিং লোক, আমি আর ওর সঙ্গে থাকতে পারবো না। এসব বলে আকিকো তার সমস্ত জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। আর এতে বোঝাই যাচ্ছিল যে আকিকো আসলে কোনোদিনও ইউসিকে মন থেকে ভালোবাসেনি, কারণ এই রিলেশনশিপে যখনই তার কোনো অসুবিধা হয়েছে তখনই সে আকিকোর কাছ থেকে দূরে সরে গিয়েছে। আর যখন আকিকো তাকে বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখিয়েছে তখনই সে তার কাছে চলে এসেছিল। আর আসার পর যখন তার চাহিদা মতো কিছুই হচ্ছিল না, তখন সে আবারও তাকে ছেড়ে চলে যায়। এবার কিছুক্ষণ পর সেখানে ইউসি চলে আসে। আর সানো তখন তাকে জানায় যে আকিকো তাকে ছেড়ে চলে গিয়েছে। সে তাকে আকিকোর চলে যাওয়ার কারণটিও জানায়। তবে ইউসি এতে খুব একটা অবাক হয় না, কারণ সে ভাবছিল যে আকিকো হয়তো আবারও ফিরে আসবে। এরপর ইউসি তার ওয়েবসাইটটি চেক করতে যায় যে তার কাছে আর কোনো নতুন অর্ডার এসেছে কিনা, কিন্তু কম্পিউটার চেক করার সময় সে বুঝতে পারে যে তার কম্পিউটারটি কেউ না কেউ চালু করেছিল। সে এতে প্রচন্ড রেগে যায়, আর সে সানোর কাছে জানতে চায় যে এই কাজটি সে করেছে কিনা। আর সানো যেহেতু একদম সৎ ছিল, তাই সে ইউসিকে সমস্ত সত্য কথা বলে দেয় যে সে শুধুমাত্র আগ্রহবশত তার ওয়েবসাইটটি দেখতে চাইছিল এবং তার প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারদের প্রতিক্রিয়া জানতে চাইছিল, যাতে করে সে এতে সবকিছু সম্পর্কে একটু আইডিয়া পায় এবং তার বিজনেসে তাকে আরো ভালোভাবে হেল্প করতে পারে। কিন্তু ইউসি তখন তাকে বলে, আমি তোমাকে বারবার বারণ করেছিলাম যে আমার কোনো জিনিসপত্রে তুমি হাত দেবে না, তারপরও তুমি আমার কথা শোনোনি, তুমি আমার বিশ্বাস ভঙ্গ করেছ। তাই আমি এখন তোমাকেও আমার সঙ্গে চাই না, তুমিও এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। এসব বলে সে সানোকেও এখান থেকে বের করে দেয়। সানো এতে অনেক কষ্ট পেয়েছিল। অন্যদিকে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাই যে কিনা আরেকজন ব্যক্তির হাতে প্রচন্ড মার খাচ্ছিল। আর তার মার খাওয়ার কারণ হচ্ছে ইউসি, কারণ সেই ব্যক্তি ইউসির ওয়েবসাইট থেকে একটি ব্যাগ কিনেছিল, যেটা ছিল সেই নকল ব্যাগ। আর ব্যাগটি যে নকল ছিল এটা সেই ব্যক্তি জানতো না, আর এটা না জেনে সে আরেকজনের কাছে ব্যাগটি বিক্রি করে দিয়েছিল। তাই সেই ব্যক্তি যখন জানতে পারে যে এটা নকল ব্যাগ, তখন সে তাকে এসে এভাবে প্রচন্ড রকমের মারতে শুরু করে। তো সেই ব্যক্তি এভাবে মার খাওয়ার পর সে দ্রুত তার বাড়িতে ফিরে আসে। তার নাম আসলে ছিল স্যাম। স্যাম তখন ইউসির ওয়েবসাইটে সার্চ করে। এরপর সে তার সেই ব্র্যান্ডের ব্যাগের সেল পোস্টে যায়, যেখানে অনেক মানুষ কমেন্ট করেছিল। তো স্যামের তখন সেখানকার একটি কমেন্টের দিকে চোখ পড়ে, যেখানে কয়েকজন মিলে একটি গ্রুপ তৈরি করেছিল যারা সবাই ইউসির বিরুদ্ধে পোস্ট করত। তো স্যাম তখন তাদের সবার সঙ্গে যোগাযোগ করে ইউসিকে শায়েস্তা করার জন্য তারা সবাই একসঙ্গে মিট করে এবং তারা প্ল্যান করতে থাকে যে কিভাবে তারা ইউসিকে শায়েস্তা করবে। অন্যদিকে ইউসি তার নতুন প্রোডাক্টের উপর কাজ করছিল, অর্থাৎ সেই শোপিসগুলোর উপর। সেগুলোর সেল পোস্ট দেওয়ার জন্য খুব সুন্দরভাবে এগুলোর ছবি তুলছিল। কিন্তু ঠিক এমন সময় সে তার দরজা খোলার আওয়াজ শুনতে পায়। এতে সে একদম চমকে যায়, কারণ তার দরজা যাতে না খোলা যায় তাই সে তার দরজার লকের মধ্যে কিছু তার দিয়ে পেঁচিয়ে রেখেছিল।
কিন্তু এরপর দেখা যায় যে এখানে মিস্টার তাকিমোতো এসেছে, যে কিনা ছিল ইয়োসির ফ্যাক্টরির সেই বস। তবে তাকিমোতো এখানে ইয়োসির দিকে বন্দুক তাক করে রেখেছিল, কিন্তু ইয়োসি তো কিছুই বুঝতে পারছিল না যে তাকিমোতো তার সঙ্গে কেন এমন করছে। তবে এখানে জানা যায় যে তাকিমোতো আসলে এক ধরনের সাইকো প্রকৃতির লোক ছিল। সে যখন ইয়োসিকে তার ফ্যাক্টরির ম্যানেজার হওয়ার জন্য অফার করেছিল, তখন ইয়োসি মানা করে দেওয়ায় বিষয়টি তার ইগোতে লেগেছে। এমনকি সেদিন রাতের বেলা তাকিমোতো যখন ইয়োসিকে খুঁজতে গিয়েছিল, তখন ইয়োসি দরজা না খোলার পরও তাকিমোতো বুঝতে পেরেছিল যে ইয়োসি আসলে রুমের মধ্যেই আছে। আর ইয়োসির এই সমস্ত কর্মকাণ্ড তার কাছে অনেক অপমানজনক লেগেছে। তাই ইয়োসির বিরুদ্ধে সেই হেটার্সদের গ্রুপটিও সেই খুলেছিল, আর এখন সে তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। কিন্তু সে একা আসেনি, বরং সে তার সঙ্গে করে স্যাম নামক সেই ব্যক্তিটিকেও নিয়ে এসেছে, যে কিনা তার কাছ থেকে কেনা ব্যাগের জন্য মার খেয়েছিল। তবে স্যাম এখানে একটি মুখোশ পরে এসেছিল। এরপর তারা দুজন মিলে তাকে ধরার চেষ্টা করছিল। তখন ইয়োসির কিচেন রুম থেকে অনেক জোরে একটি আওয়াজ পাওয়া যায়। তাই তাকিমোতো এবং স্যাম যখন সেখানে চেক করতে যায়, তখন দেখা যায় যে সেখানকার কফি মেশিনে কফি বসানো ছিল, আর এটা সেই মেশিনটিরই শব্দ। তবে ততক্ষণে ইয়োসি সেখান থেকে পালানোর একটি সুযোগ পেয়ে যায়। তাই সে তার বাড়ি থেকে বের হয়ে দৌড়ে পালাতে শুরু করে। তবে ততক্ষণে সেখানে সেই গ্রুপের আরো কয়েকজন চলে এসেছিল। ইয়োসি এতে ভয় পেয়ে প্রচন্ড জোরে দৌড়তে শুরু করে, আর এক পর্যায়ে সে একটি কেবিন দেখতে পেয়ে সেখানে লুকোতে চলে যায়। কেবিনটি অনেক বেশি পুরনো ছিল। তারপর সে সেখানে চুপচাপ লুকিয়ে থাকার চেষ্টা করছিল, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে তাকিমোতো তার লোকদেরকে নিয়ে এখানে চলে এসেছে, আর একজন লোক এখানে একটি কুড়াল দিয়ে কেবিনটিকে ভেঙে ফেলছে। ইয়োসি এতে অনেক ভয় পেয়ে যায়। কিন্তু ঠিক এমন সময় সেখানে একজন বয়স্ক লোক চলে আসে, যে কিনা একজন শিকারী ছিল, আর এই কেবিনটিও মূলত তারই ছিল। তাই সেই লোকটি এখানে তাদের কাছে তার কেবিন ভেঙে ফেলার কারণ জানতে চাইছিল। এতে করে তাদের সঙ্গে সেই লোকটির তর্কাতর্কি শুরু হয়ে যায়। তবে এখানে তাকিমোতো আর কোনো কথা না বলে সোজা সেই লোকটিকে গুলি করে মেরে ফেলে। সবাই এতে বুঝতে পারে যে তাকিমোতো আসলে একজন সাইকো। অন্যদিকে এই সুযোগটিকেও কাজে লাগায় ইয়োসি। সে আবারও সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। ইয়োসি চালাকি করে উল্টো রাস্তা দিয়ে আবার তার বাড়ির দিকে ফিরতে শুরু করে, কারণ তার কাছে মনে হচ্ছিল যে তারা অন্তত তাকে তার বাড়িতে আর খুঁজতে যাবে না। এবার প্রায় অনেক সময় যাবৎ দৌড়তে দৌড়তে ইয়োসি কোনো মতে তার বাড়িতে এসে পৌঁছয়। আর বাড়িতে এসে সে একদম চমকে ওঠে, কারণ সে দেখতে পায় যে আকিকো আবারও ফিরে এসেছে, আর সে সেখানে কিছু একটা খুঁজছে। ইয়োসি তখন আকিকোকে তার সমস্ত পরিস্থিতি খুলে বলে যে তাকে মারার জন্য তার পিছনে অনেক লোক লেগেছে। আকিকো এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, আর সে ইয়োসিকে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যেতে বলে। সেই সাথে সে তাকে এই মুহূর্তে তার সবচাইতে ইম্পর্টেন্ট জিনিসগুলো সাথে করে নিয়ে যেতে বলে, যেমন তার কম্পিউটারের হার্ড ডিস্ক। কারণ তার কম্পিউটারের হার্ড ডিস্কেই তার অনলাইন শপের সমস্ত ইনফরমেশন রয়েছে, যেগুলোর মাধ্যমে সে তার ওয়েবসাইটটিকে পরিচালনা করছে। এমনকি হার্ড ডিস্কের মধ্যেই তার সমস্ত অ্যাকাউন্টগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে তার অনলাইন শপগুলো খোলা আছে। সেই সাথে সে তাকে তার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত বইগুলো নিয়ে যেতে বলে, যেখানে তার উপার্জন করার সমস্ত টাকা পয়সাগুলো রয়েছে। এবার ইয়োসি যখন তার সমস্ত জিনিসপত্র নিয়ে সেখান থেকে পালাতেই যাবে, ঠিক তখনই সেখানে তার সেই পুরনো বন্ধু মিকি চলে আসে। আর জানা যায় যে মিকিও আসলে তার সেই হেটার্স গ্রুপেরই সদস্য। ইয়োসি যখন মিকির ইনভাইটেশন রিজেক্ট করে দিয়েছিল, তখন তাকিমোতোর মতোই তারও ইগোতে অনেক হার্ট হয়েছিল। তাই সেও এখন ইয়োসির উপর প্রতিশোধ নিতে চায়। মিকি এখানে ইয়োসিকে বলে, তোমাকে আমি বারবার বলেছিলাম যে আমার অনলাইনে বিজনেস করার অনেক ইচ্ছে, কিন্তু তুমি তো জানো বিজনেস স্টার্ট করে আকাশে উঠছিলে, তে আমাকে কোনো দামই দিচ্ছিলে না। এখন এর ফলাফল তুমি ভোগ করবে। এসব বলতে বলতে সেখানে টিমের বাকি মেম্বাররাও চলে আসে, আর তারা সবাই মিলে ইয়োসিকে জোর করে চেপে ধরে এবং তার নাকে একটি রুমাল দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর তারা তাকে একটি গাড়িতে করে সেখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। অন্যদিকে বাড়ির ভেতর থেকে আকিকো এই সমস্ত কিছুই দেখতে পাচ্ছিল, কিন্তু এতে যেন তার কোনো রিয়েকশনই ছিল না। সে ইয়োসির জন্য কোনো কষ্ট অথবা ভয় কিছুই পাচ্ছিল না। সে কি আসলে ইয়োসিকে ভালোবাসে, এটা তার আচরণে কোনোভাবেই বোঝা যাচ্ছিল না। অন্যদিকে আমরা সানোকে দেখতে পাই। সানো রাস্তার একটি কিনারায় দাঁড়িয়েছিল। সে আসলে কোনো একজন ব্যক্তির জন্য অপেক্ষা করছিল। তো কিছুক্ষণ পরে সেখানে একজন ব্যক্তি আসে, আর সে সানোকে একটি গান দিয়ে চলে যায়। এখানে আমরা জানতে পারি যে সানো আসলে একসময় একটি গ্যাংস্টার গ্রুপের সদস্য ছিল, কিন্তু পরবর্তীতে সে ভালো হওয়ার জন্য একটি সাধারণ জীবনে চলে এসেছিল। আর সে ইয়োসিকে অনেক ভালোবেসেছিল এবং বিশ্বাস করেছিল, কিন্তু ইয়োসি তার সামান্য একটু ভুলের জন্য তার সঙ্গে অনেক বাজে আচরণ করেছে। আর সেদিন ইয়োসির আচরণে সানো অনেক কষ্ট পেয়েছিল। তাই সানো এখানে ইয়োসিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কারণ তার উপর তার প্রচন্ড জেদ কাজ করছিল। তাই আগে সে যে গ্যাংস্টার টিমের সদস্য ছিল, সেই টিমেরই একজনের কাছ থেকে সে একটি বন্দুক ধার চেয়েছে, আর সেই ব্যক্তি তাকে এসে বন্দুকটি দিয়ে চলে যায়। এরপর সানো সেই বন্দুকটি নিয়ে সোজা ইয়োসির বাড়িতে চলে আসে। তবে সে এখানে ইয়োসিকে দেখতে পায় না, এমনকি সে ইয়োসির ঘরবাড়িও একদম এলোমেলো দেখতে পায়। এতে তার কিছুটা সন্দেহ হয় যে বাড়ির মধ্যে হয়তো কোনো ঝামেলা হয়েছে। তো সানো সেই গ্যাংস্টার টিমের ব্যক্তি তাকে একটি ট্র্যাকিং ডিভাইসও দিয়েছিল। সানো তখন ট্র্যাকিং ডিভাইসটির মাধ্যমে ইয়োসিকে ট্র্যাক করতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই সে তার লোকেশন পেয়েও যায়। আর সে লোকেশনটি পেয়েছিল ইয়োসির মোবাইলের মাধ্যমে, যেটা ইয়োসি যেখানে আছে সেখানেই ছিল। সানো আবার সেখানে ইয়োসির একটি হার্ড ডিস্কও পায়, আর সেটাকে সে তার সঙ্গে নিয়ে নেয়। এরপর সে বেরিয়ে পড়ে ইয়োসির লোকেশনের উদ্দেশ্যে। অন্যদিকে সেই গ্রুপের সবাই মিলে ইয়োসিকে একটি ফ্যাক্টরিতে নিয়ে আসে, যেটা কিনে ছিল অনেক পুরাতন এবং পরিত্যক্ত একটি ফ্যাক্টরি। আর এই ফ্যাক্টরিটি এমন একটি জায়গাতে অবস্থিত ছিল যেখানে কেউ কাউকে মেরে ফেললেও বাইরের কোনো মানুষ জানতে পারবে না। তো তারা সবাই মিলে এখানে ইয়োসিকে একটি চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে, আর তার মুখের মধ্যে একটি কস্টেপও লাগিয়ে দেয়। আর ততক্ষণে ইয়োসির জ্ঞান ফিরে এসেছিল। ইয়োসি দেখতে পায় যে গ্রুপের মধ্যে মোট 6 জন সদস্য রয়েছে, আর এই 6 জনের মধ্যে 3 জনই তার পরিচিত ছিল। এক ছিল তার ফ্যাক্টরির বস তাকিমোতো, তার স্কুলের পুরনো বন্ধু মিকি, এবং আরেকজনকে দেখে ইয়োসি তো একদম অবাকি হয়ে গিয়েছিল, কারণ সে ছিল সেই ওয়ার্কশপের মালিক ইয়ামা।
যাকে আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম, অর্থাৎ যার কাছ থেকে ইয়োসি অনেক কম মূল্যে অনেকগুলো প্রোডাক্ট কিনে নিয়েছিল। সেই ব্যক্তিও ইয়োসির উপর প্রতিশোধ নিতে চাইছিল, যে তার সেই পুরনো প্রোডাক্টগুলো ইয়োসি অনেক হাই প্রাইসে বিক্রি করেছে। কিন্তু ইয়োসি তার ওয়ার্কশপে কাজ করা সত্ত্বেও কোনোদিনও তাকে এই ধরনের আইডিয়া দেয়নি, বরং তার কাছে মনে হচ্ছিল যে ইয়োসি তাকে ঠকিয়ে তার জিনিসগুলো কিনে নিয়ে চলে গিয়েছে, তা আবার অনেক বেশি কম প্রাইসে। তো এখানে তারা প্রত্যেকেই ইয়োসির উপর প্রচন্ড ক্ষিপ্ত ছিল, তাই তারা ইয়োসিকে শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের টর্চার ডিভাইসের ব্যবস্থা করে রেখেছে। তো তাকিমোতো তার সঙ্গীদেরকে নিয়ে সেই টর্চার ডিভাইসগুলো আনতে যায়। আর ঠিক এমন সময় দেখা যায় যে হঠাৎ করে সেখানে আকিকো চলে আসে। আকিকোকে দেখতে পেয়ে ইয়োসি অনেক খুশি হয়ে যায়। সে বুঝতে পারে যে আকিকো আসলে তাকে কতটা ভালোবাসে। এরপর আকিকো ইয়োসিকে বলে, তুমি একদমই ভয় পেও না, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আমি তার আগেই তোমাকে এখান থেকে রক্ষা করব। এমন সময় তারা দুজন সকলের ফিরে আসার আওয়াজ শুনতে পায়, তাই আকিকো সঙ্গে সঙ্গে সেখান থেকে লুকিয়ে পড়ে। এরপর তাকিমোতো সেখানে তার সঙ্গীদেরকে নিয়ে চলে আসে, আর তারা সবাই মিলে সেই টর্চার ডিভাইসটিকে সেট করতে শুরু করে। এরপর তারা সেই ডিভাইস দিয়ে ইয়োসিকে টর্চার করতে যাবে, কিন্তু ঠিক এমন সময় সেখানে সানো চলে আসে। তবে সানোকে দেখে অনেকটাই শান্ত মনে হচ্ছিল। এদিকে তাকিমোতোদের একজন সঙ্গী বাহিরেই ছিল, আর যখন সে এখানে সানোকে দেখতে পায় তখন সে তার সঙ্গীদেরকে দেখে সানোকে মেরে ফেলতে চাইছিল, কারণ সানো তাদের সম্পর্কে জানতে পারলে সে পুলিশকে এই সমস্ত কিছু জানাতে পারে। তাই যখনই সে তার সঙ্গীদেরকে ডাকতে যাবে ঠিক তখনই সানো তাকে শুট করে মেরে ফেলে। এদিকে সানোর বন্দুকের আওয়াজ ভেতরে সবাই শুনতে পায়, ফলে সবাই বুঝতে পারে যে এখানে কেউ একজন এসেছে। তাই তারা একদম সতর্ক হয়ে যায় এবং এটা চেক করতে যায় যে ভেতরে আসলে কে আছে। তবে তারা এখানে ইয়ামাহা নামক একজনকে রেখে যায়, যাতে করে সে ইয়োসির উপর নজর রাখতে পারে। আর ইয়ামাহা ইয়োসির অনলাইন শপ থেকে অনেকগুলো ব্যাগ কিনেছিল, যেগুলো ছিল ফেক ব্যাগ। এতে তার অনেক টাকা নষ্ট হয়েছে, তাই তারও ইয়োসির উপর প্রচন্ড রাগ হচ্ছিল। এজন্য সে ইয়োসিকে মেরে ফেলতে চাইছিল। তবে ইয়োসি তখন তাকে বলে যে একটা ফেক ব্যাগ সেলের কারণে একজন মানুষকে মারতে পারে, তারা চাইলে তাকে পুলিশে দিতে পারত। তার অনেকদিনের স্বপ্ন ছিল অনলাইনে বিজনেস করা। ইয়োসি তাকে তার পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছিল। সে তাকে বলছিল যে তার অনলাইনে একটি বিজনেস দাঁড় করানোর অনেক ইচ্ছে ছিল, সে তার বিজনেসটিকে অনেক বড় করতে চাইছিল, তাই সে এইভাবে একটি অসৎ উপায় বেছে নিয়েছিল। কিন্তু এর আগে এবং পরে সে যে সমস্ত প্রোডাক্টগুলো সেল পোস্ট দিয়েছে সেই প্রত্যেকটি প্রোডাক্টই হচ্ছে রিয়েল প্রোডাক্ট। আর সে তার বিজনেসটি বড় করতে চাইছিল তার ভালোবাসার মানুষকে খুশি রাখার জন্য, কারণ ছোটবেলা থেকে তার মা বাবা কেউ নেই, তাই তার জীবনে তার গার্লফ্রেন্ডই তার সবকিছু ছিল। তবে এসব করতে গিয়ে কখন যে সে মানুষের ক্ষতি করে ফেলেছে এবং তার কাছের মানুষদেরকে কষ্ট দিয়ে ফেলেছে এটা সে বুঝে উঠতে পারেনি। এমনকি সে তার এই বিজনেসের জন্য তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে অনেক খারাপ আচরণ করে ফেলেছিল, যাকে সে মনে মনে একদম নিজের ভাইয়ের মতোই দেখত। এখান থেকে বের হতে পারলে তার কাছেও সে ক্ষমা চাইবে। তবে ইয়ামাহা তার কোনো কথাই শুনতে চাইছিল না। এরপর যখনই সেই ইয়োসিকে মারতেই যাবে ঠিক তখনই পেছন থেকে সেখানে সানো চলে আসে। সানো প্রায় অনেক সময় ধরে তাদের দুজনকেই দেখছিল। এরপর সে ইয়ামাহাকে গুলি করে মেরে ফেলে, আর সে দ্রুত ইয়োসির কাছে আসে। সে ইয়োসির হাত পায়ের বাঁধন খুলে দেয় এবং তার হাতে একটি গান তুলে দেয়, আর সেই গ্রুপের সমস্ত মেম্বারদের সাথে তাকে ফাইট করতে বলে। সানো আসলে ইয়োসির কথা শুনে বুঝতে পেরেছিল যে সে ইয়োসিকে যতটা খারাপ ভেবেছিল ইয়োসি আসলে ততটা খারাপ মানুষ নয়, বরং সে তাকে সত্যি সত্যি মন থেকেই ভালোবাসত। ইয়োসি তখন সানোর কাছে জানতে চায় যে সানো এখানে কিভাবে এসেছে, আর সে কিভাবে জানলো যে সে এখানেই আছে। তাছাড়া সে তো সানোকে অনেক কষ্ট দিয়েছিল, তাও সে তাকে কেন বাঁচাতে এসেছে। সানো তখন তাকে বলে যে সে তাকে বাঁচাতে আসেনি, বরং মারতে এসেছিল। কিন্তু তার কিছুক্ষণ আগের কথা শুনে তার মনে পড়ে গিয়েছে যে তার সবচাইতে খারাপ সময়ে সেই তার পাশে ছিল এবং সে তাকে রাস্তা থেকে তুলে এনে চাকরি দিয়েছিল। আর সানো তো তাকে চাকরি নেওয়ার সময় কথা দিয়েছিল যে সে তার সবচাইতে খারাপ সময়গুলোতে তার পাশে থাকবে। ইয়োসি যেহেতু তাকে তার ভাই বলে স্বীকার করেছে, তাই আজ থেকে সানো সেটাই করবে। অন্যদিকে তাদের দিকে বন্দুক তাক করে রেখেছিল ইয়ামা। তবে সানো যেহেতু একসময় একটি গ্যাংস্টার টিমের সঙ্গে কাজ করেছিল, তাই তার গান চালানোর দক্ষতা ছিল অনেক ভালো। এজন্য সে দূর থেকেই ইয়ামার পায়ে গুলি করে দেয়। এটাই ইয়ামা সেখানে আর নড়তে পারছিল না। তবে তারপর সে এবার দূর থেকে ইয়োসিকে গুলি করে মেরে ফেলতে চাইছিল, কারণ ইয়োসির জন্যই তার সঙ্গে এসব কিছু ঘটেছে। এদিকে ইয়োসি কখনো কোনো মানুষকে আঘাত করেনি, তাই তার পক্ষে কাউকে গুলি করাটা একদম অসম্ভব ছিল। কিন্তু সে এবার নিজেকে বাঁচানোর জন্য ইয়ামাকে গুলি করে দেয়, ফলে ইয়ামা সঙ্গে সঙ্গে সেখানে মারা যায়। আর ঠিক এমন সময় সেখানে স্যাম চলে আসে। এরপর স্যাম যখন এখানে ইয়ামার ডেড বডি দেখতে পায় তখন সে অনেক ভয় পেয়ে যায়, আর সে বুঝতে পারে যে এখানে থাকলে তারও বিপদ হতে পারে। তাই সে একদমই সময় নষ্ট না করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সে নিজেকে আর এসবের সঙ্গে জড়াতে চাইছিল না। তবে ইয়োসির বস তাকিমোতো যেহেতু একজন সাইকো প্রকৃতির লোক ছিল, তাই সে স্যামের এই ধোঁকাবাজি মেনে নিতে পারছিল না। এজন্য সে নিজের হাতেই স্যামকে গুলি করে মেরে ফেলে। দেখতে দেখতে এখানে প্রায় সবাই মারা গিয়েছিল। শুধুমাত্র বেঁচে ছিল ইয়োসির বস তাকিমোতো এবং ইয়োসির ছোটবেলার বন্ধু মিকি। তারা খুবই চালাকি করে একটি জায়গাতে লুকিয়েছিল এবং তারা ইয়োসিকে মেরে ফেলার সুযোগ খুঁজছিল। এদিকে ইয়োসি এবং সানো যখন সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছিল তখন তাকিমোতো তাদেরকে টার্গেট করে, আর সে তার বন্দুক দিয়ে তাদেরকে গুলি করে মেরে ফেলতে চায়। সে অনবরত তাদেরকে গুলি করছিল। তবে সানো তখন কোনো মতে ইয়োসিকে নিয়ে একটি জায়গাতে লুকিয়ে পড়ে, আর জায়গাটি ছিল একটি ভাঙা দেয়ালের পেছনে। সানো এখানে ইয়োসিকে বলে যে তাকিমোতোর হাতে যে বন্দুকটি রয়েছে সেটার বুলেট কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে, আর বন্দুকটিকে তার রিলোড করতে অনেকটাই সময় লেগে যাবে, আর সেই সুযোগটি তাদের কাজে লাগাতে হবে। তারা চাইলে তখনই তাকে শুট করতে পারবে। তাই সানো এবং ইয়োসি অপেক্ষা করছিল যে কখন তারা তাকে শুট করে মারতে পারবে। তো এরপর গুলি করতে করতে যখন তাকিমোতোর বুলেট শেষ হয়ে যায় তখন ইয়োসি একটি গুলি করে তার মনোযোগ নষ্ট করে, আর এদিকে সানো তাকে শুট করে দেয়।
ফলে তাকিমোতো সেখানেই মারা যায়। আর বুলেটটি লেগেছিল তাকিমোতোর হাতে। তাকিমোতো এতে অকেজো হয়ে পড়ে। ইয়োসি তখন সঙ্গে সঙ্গে তাকিমোতোর কাছে আসে, কারণ তার উপর প্রচন্ড রাগ হচ্ছিল। সামান্য একটি বিষয় নিয়ে সে কিনা তাকে মেরে ফেলতে চাইছিল। তাই ইয়োসি তখন উল্টো তাকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে মিকি যখন ফ্যাক্টরির মধ্যে লুকিয়েছিল তখন সে তাকিমোতোকে মেরে ফেলার শব্দ শুনতে পায়। তাই সে বুঝতে পারে যে এখানে থাকাটা তার জন্য একদমই ঠিক হবে না। যত দ্রুত সে এখান থেকে পালাতে পারে তার জন্য ততই ভালো। তাই সে কোনোমতে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর জন্য সে দৌড়ে গিয়ে সেখানকার একটি গাড়িতে উঠে পড়ে। আর সে কোনোমতে গাড়িটি স্টার্ট করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। কিন্তু এমন সময় সানো এবং ইয়োসি এটা দেখতে পায়। আর সানো তখন দৌড়ে গাড়িটির মধ্যে গুলি করে দেয়। ফলে মিকি আর সেখান থেকে গাড়ি ছেড়ে পালিয়ে যেতে পারে না। তবে মিকি এখানে তাদের হাত থেকে বাঁচার জন্য কোনোমতে আবারও ফ্যাক্টরির মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। সানো এবং ইয়োসিও তখন ফ্যাক্টরির মধ্যে চলে যায়। আর তারা ফ্যাক্টরির প্রত্যেকটি জায়গাতে মিকিকে খুঁজতে শুরু করে। কিন্তু প্রায় অনেক সময় যাবৎ খোঁজাখুঁজি করেও তারা মিকিকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তবে হঠাৎ করে সানোর পেছন দিক থেকে মিকি চলে আসে। আর মিকির সঙ্গে সঙ্গে সানোর মাথায় একটি বন্দুক তাক করে। এরপর সে ইয়োসিকে বলে যে ইয়োসি যদি তার কাছে আসার চেষ্টা করে তাহলে সে তাকে এক্ষুনি গুলি করে মেরে ফেলবে। তাই ইয়োসি ভয়ে আর তার কাছে আসছিল না। তবে সানো যেহেতু একটি গ্যাংস্টার দলের সদস্য ছিল তাই সে খুব ভালোভাবেই জানত যে এই সমস্ত পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয়। তাই সে সুযোগ বুঝে মিকির হাত থেকে তার বন্দুকটি ছিনিয়ে নেয় এবং তার কাছ থেকে সে সরে যায়। আর সুযোগ পেয়ে ইয়োসি সঙ্গে সঙ্গে তাকে গুলি করে দেয়। ফলে সেখানেই মিকি মারা যায়। অবশেষে তারা প্রত্যেককেই মারতে পেরেছে। তাই চারিদিকে সবকিছু এখন একদম নিস্তব্ধ ছিল। আর সানো এখানে ইয়োসিকে বাঁচাতে পেরে অনেক খুশি ছিল। তবে ইয়োসির আবার প্রচন্ড মন খারাপ ছিল, কারণ সে এতক্ষণ পর্যন্ত আকিকোর জন্যই অপেক্ষা করছিল যে আকিকো নিশ্চয়ই তাকে সাহায্য করতে আসবে। কিন্তু ইয়োসি ভাবছিল যে আকিকো হয়তো ভয় পেয়ে তাকে ছেড়ে পালিয়ে গিয়েছে, অথবা তার আবার কিছু হয়ে যায়নি তো। এসব ভেবে ইয়োসি অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। তো এমন সময় সানো তাকে বলে যে তার দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। এখানে যা কিছু ঘটেছে সেই সবকিছু সে তার গ্যাংস্টার টিমকে বলে সামলে নেবে। পুলিশের কোনো ঝামেলাই হবে না। তাই সেজন্য এই সমস্ত কিছু তার ব্রেন থেকে মুছে ফেলে। এরপর সানো ইয়োসিকে একটি হার্ড ডিস্ক দেয়, যেটা সে ইয়োসির বাড়ি থেকেই পেয়েছিল এবং সে সেটা তার সঙ্গে নিয়ে নিয়েছিল। এরপর সানো ইয়োসির কাছে জানতে চায় যে তার ব্যাগগুলো কি সব বিক্রি হয়েছিল। ইয়োসি তখন বলে হ্যাঁ, এজন্যই তো তাকে এতটা বিপদে পড়তে হয়েছে। সানো যদি তাকে না বাঁচাতে আসতো তাহলে হয়তো তাকে আজকে মরতে হতো। এই ঘটনা থেকে সে তার জীবনে অনেক বড় একটি শিক্ষা পেয়েছে। আজকের পর থেকে সে আর কোনোদিনও কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করবে না। সে একটি বিষয় এখন খুব ভালোভাবেই বুঝতে পেরেছে যে সৎপথে থাকার মতো ভালো আর কোনো কিছুই হতে পারে না। তাই সে এখন থেকে সারা জীবন সৎপথে উপার্জন করবে, এতে তার বিজনেস বড় হোক বা না হোক। ইয়োসি সানোকে আরও জানায় যে সে তার সেই ব্যাগগুলো থেকে 10 মিলিয়ন ইয়েন উপার্জন করেছে। এগুলো দিয়ে এখন সে তার বিজনেসটিকে ভালোভাবে স্টার্ট করতে পারবে। তাকে আর কোনো অসৎ পথ অবলম্বন করতে হবে না। তারা দুজন মিলে এখানে এসব ব্যাপারেই কথা বলছিল এবং তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে অনেক হাসাহাসি করছিল যে কত সামান্য বিষয় নিয়ে কত বড় ঘটনা ঘটে গেল। কিন্তু এমন সময় দেখা যায় যে হঠাৎ করে সেখানে আকিকো চলে আসে। ইয়োসি তো তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে দৌড়ে তখন আকিকোর কাছে চলে যায়। আর আকিকো এখানে এমন ভাব করছিল যেন সে তার জন্য অনেক দুশ্চিন্তায় ছিল আর তাকে সে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল। তবে ইয়োসি তাকে এই পুরনো সমস্ত কথা ভুলে যেতে বলে এবং তার সঙ্গে নতুন করে জীবন শুরু করতে চায়। কিন্তু এমন সময় দেখা যায় যে আকিকো আসলে তার সঙ্গে করে একটি বন্দুক নিয়ে এসেছে। আর এই বন্দুকটি ছিল তাকিমোতোর। আকিকো তখন ইয়োসিকে জড়িয়ে ধরে আর সে তার কাছে তার ব্যাংক অ্যাকাউন্টের বইগুলো চায়। কিন্তু ইয়োসি তখন তাকে বলে এগুলো সব তো তাদের দুজনেরই। এখন থেকে সে তাকে আর কোনো কষ্ট পেতে দেবে না। সে আকিকোর সমস্ত ইচ্ছে পূরণ করবে এবং তারা সবাই মিলে একসঙ্গে সৎপথে বিজনেস করবে। কিন্তু আকিকো তখন প্রচন্ড রেগে যায় আর সে তাকে দূরে সরিয়ে দিয়ে তার দিকে বন্দুক তাক করে এবং সে তাকে বলে তোর এসব ফালতু কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে যাচ্ছি। তোর ওই মুখ দিয়ে আমাকে কখনো ভালোবাসার কথা বলবি না। তুই কি মনে করেছিস তুই আমার ভালোবাসা পাওয়ার যোগ্য? তোর মতো ছেলেকে আমি কোনোদিনও ভালোবাসিনি। বরং যতবার তুই আমার কাছে এসেছিস ততবার আমার দম বন্ধ হয়ে এসেছে। অনেক হয়েছে। আমি আর তোর মতো একজন মানুষের সঙ্গে এই মিথ্যে ভালোবাসার অভিনয় চালিয়ে যেতে পারবো না। তাই তোর ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত বইগুলো আমাকে দিয়ে দে, তাহলে আমি চুপচাপ এখান থেকে চলে যাব। এগুলো হচ্ছে এতগুলো বছর ধরে আমার জীবন নষ্ট করার মূল্য। ইয়োসি যেন এতে তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে তার ভালোবাসার মানুষ তাকে এসব কথা বলছে। এরপর আকিকো যখনই ইয়োসিকে শুট করে মেরে ফেলতেই যাবে ঠিক তখনই সানোই তাকে উল্টো শুট করে মেরে ফেলে। আর ইয়োসি তখনই যেন একদম শকের মধ্যে ছিল। সে বুঝতেই পারছিল না যে তার সঙ্গে এসব কি হয়ে গেল। ইয়োসির এখানে আকিকোর আগের কথাগুলো মনে পড়ছিল, যখন তারা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসত। আকিকো সবসময় তার যে কোনো পরিস্থিতিতে তার পাশে থেকে তাকে অনেক বেশি ভরসা দিত। ইয়োসি তাকেই তার জীবনে সবচাইতে আপন মনে করেছিল। কিন্তু আজ সে বুঝতে পেরেছে যে আকিকো শুধুমাত্র তাকে ব্যবহার করেছে। ইয়োসি এখানে এটাও বুঝতে পারে যে সেদিন রাস্তার মাঝখানে তার দিয়ে যে ট্র্যাপটি ছিল সেটাও আকিকোই করেছিল। ইয়োসি তখন আকিকোর লাশের সামনে বসে তার জন্য প্রচন্ড কাঁদছিল, কারণ সে তো তাকে সত্যিই ভালোবেসেছিল। এবার পরের দৃশ্যে আমরা ইয়োসি এবং সানোকে একটি জায়গার দিকে যেতে দেখতে পাই। ইয়োসি এখনো আকিকোর জন্য অনেক কষ্ট পাচ্ছিল। তবে সানো এখানে তাকে বলে তোমার লাইফে যা কিছু ঘটেছে এই সবকিছুই তোমার জন্য একটি শিক্ষা। জীবনে কখনো কোনো মানুষকে আপন করে নেবে না, তাহলে দেখবে তারই একদিন তোমাকে ঠকিয়ে চলে যাবে। কারণ আমাদের এই পৃথিবীর মানুষেরা অনেক স্বার্থপর, তারা স্বার্থের জন্য যা ইচ্ছে তাই করতে পারে। এরপর তারা দুজন মিলে বেরিয়ে পড়ে এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। আর এখানে এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়। এই গল্পটির মাধ্যমে আসলে আমাদের সমাজের বেশ কিছু বাস্তব চিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন কোনো মানুষ উপরে ওঠার চেষ্টা করলে
মানুষ সবসময় তাকে টেনে নিচে নামানোর চেষ্টা করে। কেউ কখনোই কারো ভালো চায় না, এমনকি স্বার্থে আঘাত লাগলে নিজের ভালোবাসার মানুষটিও পর হয়ে যায়। টাকার লোভ মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট করে দেয়। আবার অসৎ পথে উপার্জন মানুষের জন্য কতটা ভয়ানক পরিণতি বয়ে আনতে পারে সেটাও এই মুভিটিতে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তাই জীবনের শেষ পরিণতি ভালো করতে চাইলে আমাদের প্রত্যেকেরই সবসময় সৎ পথে থাকা উচিত।